আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আমি তোমাদের মাঝে আজকে আসি এইচএসসি 2022 সালের ঢাকা বোর্ডের এমসিকিউ জীববিজ্ঞানের এমসিকিউ সলভ নিয়ে। চলো আমরা আজকে এইচএসসি 2022-এর ঢাকা বোর্ডের এমসিকিউটা জীববিজ্ঞানের এমসিকিউটা সলভ করে আসি। আচ্ছা দেখো হ্যাঁ আমরা তো প্রথমে আমরা 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করি, তাই না? 1 নম্বর প্রশ্নে কি আছে দেখো। প্রশ্নে আছে যে জিনোম সিকোয়েন্স প্রয়োগ করা হয়, তাই না? জিনোম সিকোয়েন্স প্রয়োগ করা হয় কোন ক্ষেত্রে? এখন অপশনগুলো দেখো, আমি প্রথমে অপশনগুলো বলছি। অপরাধী শনাক্তকরণে, 2 নম্বর দেওয়া আছে খেলার সৃষ্টিতে, 3 নম্বর পিতৃত্ব নির্ধারণে, তাই না? এখন দেখো এখানে বলছে যে কোনটা সঠিক হবে। এক্ষেত্রে আমি অপরাধী শনাক্তকরণ এবং পিতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে সঠিক হবে। কিন্তু খেলার সৃষ্টিতে কেন সঠিক হবে না? ভাইয়া খেলার সৃষ্টিতে এই জন্য সঠিক হবে না, কেননা যে তোমার ক্যালাস মূলত হচ্ছে চারা বা মেরিস্টেম কালচার বা যে কোনো গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সো গাছের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে সেটা কিন্তু অপরাধ শনাক্ত। এটা কিন্তু জিনোম সিকোয়েন্সটা মূলত মানব দেহে ব্যবহার করা হয়ে থাকে। কারণ সাপোজ কোনো অপরাধী যদি মানে চোরাচালান বা এরকম কোনো কিছু করার ক্ষেত্রে ধরা পড়ে বা ধরার জন্য আমাদের আইন বিভাগের যারা সিনিয়র কর্মকর্তা আছে তারা এটা ইউজ করে থাকে। এছাড়া পিতৃত্ব নির্ধারণ অর্থাৎ হচ্ছে তুমি সাপোজ একটা জিনিস দেখতে পারো যে তোমার কেউ যদি কারো বাবা বা সন্তানকে যদি আগুনে পুড়িয়ে মারা যায় বা এরকম কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তার পরিচয় নির্ধারণের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, জিনোম সিকোয়েন্স ব্যবহার করে থাকে। সেবার দেখো তোমার এখন 2 নম্বর প্রশ্নে কি বলা আছে, তাই না? 2 নম্বর প্রশ্নটা আমরা দেখি যে বলা আছে মূলধারায় কোনো খনিজ আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়। হ্যাঁ, এবার দেখো সবচেয়ে এখানে অপশন গুলোতে কি বলা আছে। ক নাম্বার যদি দেখি পটাশিয়াম প্লাস, খ নাম্বার সোডিয়াম প্লাস, গ নাম্বার ম্যাগনেসিয়াম প্লাস এবং ঘ নাম্বার ক্যালসিয়াম প্লাস আছে। তো তোমার সঠিক অ্যান্সার কোনটি হবে সেটি জানার জন্য আমি তোমাকে একটা টেকনিক শেখাতে পারি। টেকনিকটা কি হতে পারে? তো পানির মাধ্যমে তুমি মনে রাখতে পারবা। দ্রুত গতিতে যেটা, সেটা পানির মাধ্যমে মনে রাখবা। অর্থাৎ পানি পথে পটাশিয়াম আর দুইটা ন অর্থাৎ নিতে নাইট্রেট, পটাশিয়াম, পানি, নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। এটা মানে 2টা যৌগ। আর যদি আরেকটা বিষয় তোমাকে খেয়াল করো, যদি আরেকটা অপশন তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। বিষয়টা যদি বলে সবচেয়ে ধীর গতির, ধীর গতির কথা বললে সেক্ষেত্রে তুমি কাশি ব্যবহার করতে পারো। কাশির মাধ্যমে কি করতে পারো তুমি? কাশির মাধ্যমে ক্যালসিয়াম এবং সালফেট, এই 2টা আয়ন হচ্ছে সবচেয়ে মানে স্লোলি বা সবচেয়ে ধীর গতিতে শোষিত হয়। এখন ভাই আসো আমাদের 2 নম্বর প্রশ্ন শেষ। এখন 3 নম্বর প্রশ্নের দিকে দেখি। 3 নম্বর প্রশ্নে কি বলা আছে? 3 নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোনটিতে জৈব মুদ্রা উৎপাদিত হয়, তাই না? নিচের কোনটিতে জৈব মুদ্রা উৎপাদিত হয়? তো অপশন গুলোর দিকে আমরা যদি লক্ষ্য করি, অপশন গুলা ক নাম্বার কি আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি করে জৈব মুদ্রা উৎপাদন করে? না, কখনোই না। কারণ নিউক্লিয়াস হচ্ছে তোমার দেহের মূল কাঠামো গঠন করে বা তোমার পুরা দেহকে নিয়ন্ত্রণ করে। এখন আসো আমরা যদি রাইবোজোমের কথা বলি, রাইবোজোমও তো রাইবোজোমকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় থাকে। এটা মানে পাহারা বা ট্রাফিক পুলিশের মতো বলা হয় থাকে। তাই জৈব মুদ্রা উৎপাদিত হবে না। তো আরেকটা অপশন আছে লাইসোজোম। লাইসোজোম কি? লাইসোজোম হচ্ছে ভাইয়া জীবাণু ভক্ষণ করে, তাই না? লাইসোজোম জীবাণু ভক্ষণ করে। এখন যদি দেখতে পাই গ নাম্বার মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়ে থাকে। কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। আর কোষের শক্তিঘর মানে কি? শক্তিঘর মানে হচ্ছে তোমার জৈব মুদ্রা। অর্থাৎ এই কারণে তোমার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে গ নাম্বার মাইটোকন্ড্রিয়া। এখন আসো তার পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্নের দিকে তাকাও। 4 নম্বর প্রশ্নে কি বলা আছে? কোনটি জৈব প্রযুক্তি? প্রাচীন জৈব প্রযুক্তি। এখন এখানে 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের দিকে যদি তুমি দেখো, প্রথমে দেওয়া আছে জিন প্রকৌশল, অ্যালকোহল উৎপাদন, টিস্যু কালচার এবং অ্যান্টিবায়োটিক উৎপাদন। এখানে 4টা প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি? দেখতে পাবো জিন প্রকৌশল, টিস্যু কালচার, অ্যান্টিবায়োটিক উৎপাদন 3টা আধুনিক আধুনিক পদ্ধতি। মানে আধুনিক মতামত অনুযায়ী এই 3টা আধুনিক জৈব প্রযুক্তি। কিন্তু অ্যালকোহল উৎপাদন কি? অ্যালকোহল পূর্বে এমন পদ্ধতি উৎপাদন করা হতো পাতন বা যেটাকে আমরা আগে বলি হচ্ছে কোনো কিছু রেখে দেওয়ার মাধ্যমে, পচনের মাধ্যমে উৎপাদন করা হয়। অ্যালকোহল মানে প্রাচীন পদ্ধতি, প্রাচীন মানে আগের সময়কার পদ্ধতি। এই কারণে তোমার এখানে জিন প্রকৌশল, টিস্যু কালচার এবং আরেকটা আছে তোমার অ্যান্টিবায়োটিক উৎপাদন। এগুলা রিসেন্টলি অর্থাৎ আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি হওয়ার কারণে এখানে একমাত্র অ্যালকোহল হচ্ছে তোমার পুরান পদ্ধতি। অর্থাৎ আশা করি অ্যান্সার হবে তোমার অ্যালকোহল উৎপাদন। এখন আসো তার পরবর্তী প্রশ্নটার দিকে দেখি আমরা। কয় নাম্বার প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে তোমার 5 নাম্বার। 5 নাম্বার প্রশ্নে কি বলা আছে? যে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে কেন? কাকে বলা হয়ে থাকে, তাই না? তো এটা দেখো আমরা কিন্তু ওইদিকে একটা প্রশ্ন 3 নাম্বার প্রশ্নের দিকে দেখছিলাম যে কোষের জৈব মুদ্রা বলা হয়ে থাকে কেন। তো ওই জায়গায় আমি বলছিলাম নিউক্লিয়াস কাকে, মানে কোষের মেইন পারপাস বা মেইন কাজটা করে কি? নিউক্লিয়াস। অর্থাৎ কোষের মস্তিষ্ক স্বরূপ কাজ করে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া শক্তিঘর হিসেবে কাজ করে। আর তোমার রাইবোজোম ট্রাফিক পুলিশ, পাহারাদার, আর ক্লোরোপ্লাস্ট কি তোমার
রান্নাঘর, কোষের রান্নাঘর হিসেবে বিবেচনা করতে পারো। অর্থাৎ তোমার অ্যান্সার কোনটা হল নিউক্লিয়াস। এখন এবার দেখো তার পরবর্তী প্রশ্ন 6 নম্বরে কি দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে। দেখো চিত্রটাতে বলা হয়েছে ভাইয়া যে কিউ চিহ্নিত প্রক্রিয়াটি নিচের কোন ধাপে দেখা যায়, তাই না? কিউ চিহ্নিত প্রক্রিয়াটি অর্থাৎ এখানে এক্স এক্স পদ্ধতি, অর্থাৎ এখানে কি দেওয়া আছে, এটা এটা আমরা কি বলতে পারি, এটা আমরা বলতে পারি তোমার ক্রসিং ওভার, ক্রসিং ওভার বলতে পারি। তো এই ক্রসিং ওভারটা কোন ধাপে ঘটে ভাইয়া? ক্রসিং ওভারটা তো ঘটে তোমার হচ্ছে প্যাকেটিং দশায়। কোন ধাপে? প্যাকেটিং দশায়। এখন অ্যান্সারের দিকে তাকাও, ক নাম্বার লেপটোটিন দেওয়া আছে, ছ নাম্বার দেওয়া আছে জাইগোটিন, গ নাম্বার প্যাকেটিন, আর ঘ নাম্বার ডিপ্লোটিন। এখন অ্যান্সার গুলোর দিকে দেখলে প্যাকেটিন আমি তো আগেই বলছি, তো কি তোমার হচ্ছে ক্রসিং ওভারটা ঘটে মানে, ক্রসিং ওভারটা ঘটে থাকে তোমার প্যাকেটিন দশায়। এই কারণে তোমার অ্যান্সারটা হবে প্যাকেটিন, গ নাম্বার অ্যান্সার। এখন আসো তোমার পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 7 নম্বর প্রশ্নের দিকে তাকালে সেম কোশ্চেন, সেম চিত্র দেওয়া আছে, কিন্তু প্রশ্নটা আলাদা। সেম চিত্র, এখানে বলা হয়েছে এক্স প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি। এখন দেখো ভাইয়া এক্স প্রক্রিয়া কি, অর্থাৎ হচ্ছে দুইটি ভিন্ন পদ্ধতি বা দুইটা ভিন্ন জীব বা দুইটা ভিন্ন উদ্ভিদ যখন সংস্পর্শে এসে, মানে ক্রসিং ওভার মানে এর নিউক্লিয়াস এবং একটা নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াস দুইটা মিলিত হয়ে, মানে এদের মধ্যে নতুন প্রকরণ সৃষ্টি হয়, তাই না? দুইটা যখন নিউক্লিয়াস মিলিত হবে নতুন প্রকরণ সৃষ্টি হবে, তখন এদের মাঝে জিনগত কিছু পরিবর্তন হবে, পূর্বে জিন থেকে কিছুটা চেঞ্জ হবে, এরকম হবে। তো সেক্ষেত্রে তোমার অ্যান্সারটা কোনটা হচ্ছে 2 3, কিন্তু মাতৃগুণ সম্পন্ন জীব সৃষ্টি, এটা কি হবে? কখনো হবে না। কেননা যদি তোমার জিনগত পরিবর্তন হয়, নতুন প্রকরণ সৃষ্টি হয়, সেক্ষেত্রে মাতৃগুণ সম্পন্ন জীব সৃষ্টি হবে না। এবার দেখো তোমার পরবর্তী প্রশ্ন, কয় নাম্বার প্রশ্ন? প্রশ্ন আছে তোমার হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার প্রশ্নে কি বলা আছে? দেখো প্রশ্নের দিকে আগে দেখো, প্রশ্নটা আগে দেখি আমরা। 8 নাম্বার প্রশ্নে বলা আছে হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়ার জন্য এক্সপ্লান্ট হিসেবে কোনটি ব্যবহার করা হয়ে থাকে, তাই না? এক্সপ্লান্ট হিসেবে কোনটি ব্যবহার করতে পারি আমরা? এখন আমরা ব্যাখ্যা করি, তাই না? ব্যাখ্যার মাধ্যমে আমরা জানি কোনটা ব্যবহার করা যায়। মূল শিষ্য দেওয়া আছে ক নাম্বার মূল শিষ্য, খ নাম্বার পরাগরেণু, আর হচ্ছে ঘ নাম্বার দেওয়া আছে ভ্রূণ, এবং ঘ নাম্বার দেওয়া আছে কাণ্ডের শীর্ষ মুকুল। এখন এখানে যদি আমরা দেখতে পাই যে হাপ্লয়েড উদ্ভিদ পাওয়ার জন্য এক্সপ্লান্ট হিসেবে কোনটি ব্যবহার করা যায়, অবভিয়াসলি এখানে আমরা একমাত্র পরাগরেণুকেই বিবেচনা করতে পারি। কেন মূল শিষ্য কখনো এক্সপ্লান্ট হিসেবে ব্যবহার হতে পারে না, কারণ এটা তো মূল শিষ্য, মানে মূলের শিষ্য। এখন এই জায়গায় আরেকটা অপশন আছে, তুমি বলতে পারো ভ্রূণ কেন ব্যবহার হবে না কেন? হ্যাঁ, পরাগরেণু মূলত ব্যবহার হয়ে থাকে, ভ্রূণ ব্যবহার হয়ে থাকে না। এখন কাণ্ডের শীর্ষ মুকুল এটাও ব্যবহার হবে না। তো অ্যান্সার কোনটা? অ্যান্সার পরাগরেণু। এখন আসবে হ্যাঁ তোমার পরবর্তী প্রশ্নের দিকে আমরা যদি তাকাই, পরবর্তী প্রশ্নে কি বলা আছে, কোনটিতে হাইড্রোজোট থাকতে পারে, তাই না? তো হাইড্রোজোট কোনটিতে থাকতে পারে এটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তোমাকে আমি একটা টেকনিক হিসেবে একটা জিনিস বলতে পারি। হাইড্রোজোট মূলত থাকে ঘটক, ঘটক এটার মাধ্যমে মনে রাখবা। ঘাসে থাকে, টমেটোতে থাকে, আর ঘটক ঘাসে থাকে, টমেটোতে থাকে, তাই না? ঘাসে টমেটোতে থাকে, এবং তুমি এটার মাধ্যমে তুমি হাইড্রোজেন থাকতে পারে কোনগুলাতে সেটা মনে রাখতে পারো। তো আর হচ্ছে কচুতেও থাকে, কচুতেও থাকতে পারে, তিনটাতে থাকতে পারে। এই তিনটাই আমরা জানি। এখন বলা আছে যে হাইড্রোজেন থাকতে পারে কোনটায়, এক্ষেত্রে যদি আমরা বিশ্লেষণ করি পাতা, ফুল, মূল এবং কাণ্ডে। এখানে কাণ্ড, মূল, ফুল হওয়ার কখনো প্রশ্নই আসে না, এটা কখনো হবেই না, কারণ মূলে কখনো হাইড্রোজেন হবে না। একমাত্র হাইড্রোজেন থাকে শুধুমাত্র হচ্ছে পাতাতে, কারণ পাতার ছিদ্র দিয়ে কিছু পরিমাণ পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকেই বলা হয়ে থাকে হাইড্রোজেন। তো হাইড্রোজেন কোথায় থাকবে? পাতাতে থাকবে। অ্যান্সার হবে কোনটা? ক নাম্বার, পাতা। এখানে তোমার 10 নম্বর প্রশ্নে কি বলা আছে? 10 নম্বর প্রশ্নে দেখো বলা আছে পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়ে থাকে, তাই না? মানে দেখো পাতার গ্রাউন্ড টিস্যুকে আমরা মেসোফিল বলা হয়ে থাকে, কেননা যে পাতার গ্রাউন্ড টিস্যুর ভিতরে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অন্তঃস্টিলীয় এবং আরেকটা হচ্ছে তোমার বহিঃস্টিলীয়। বা মজ্জা, মজ্জারশ্মি এবং পরিচক্র, এগুলো তোমার অন্তঃস্টিলীয় অংশ। আর তোমার মেসোফিল এটা মূলত পাতায় সৃষ্ট কোনো পদার্থ পরিবহনের ক্ষেত্রে মেসোফিল ব্যবহার করা হয়। এই কারণে তোমার অ্যান্সার কোনটা হবে ভাই? অ্যান্সার ক, মেসোফিল হবে। এখন আসো, সেবার আমরা 11 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি। 11 নম্বর প্রশ্নে কি বলা আছে, তাই না? 11 নম্বর প্রশ্নের দিকে যদি লক্ষ্য করি, 11 নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটি বলা হয়ে থাকে। আমরা অ্যাজ ইউজুয়াল অপশনগুলো টেস্ট করি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, গলগি বডি, রাইবোজোম, তাই না? তো এখানে মাইটোকন্ড্রিয়াকে তো বলা পসিবলই না, কেননা মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়ে থাকে বেশি। এন্ডোপ্লাজম, রেটিকুলাম এটা হবে না। গলগি বডি এটা, আর হচ্ছে বাসলোগন্ডা, শেষেরটা রাইবোজোম, এই দুটার ভিতরে একটা হবে। তো গলগি বডিতে মূলত আমরা জানি গলগি বডির মাধ্যমে আমরা কি হতে পারে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। গলগি বডিকে মূলত কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়ে থাকে। আর তোমার রাইবোজোম, রাইবোজোমকে তো বলা হয়ে থাকে ট্রাফিক পুলিশ। এটা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হয় না। তো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা হয়? গ নাম্বার, গতে গলগি বডি, গলগি বডি। অ্যান্সার কোনটি? গলগি বডি। এখন পরবর্তী প্রশ্নের দিকে তাকাও, 12 নম্বর প্রশ্ন, জবা ফুলের বৈশিষ্ট্য কোনটি?
তো এখন আমরা জবা ফুলের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা জানি জবা ফুলের বৈশিষ্ট্য, জবা ফুল পরাগরেণু কুণ্টকিত বহুপতিসম, আর তোমার গর্ভবতী নেই, আচ্ছা মূলীয় অম্লা বিন্যাস নয়, তাই না? এছাড়া মূলীয় অবস্থায় অম্লা বিন্যাস হবে না। তো এখন যদি অপশনগুলো যদি আমি পরীক্ষা বা নিরীক্ষার মাধ্যমে দেখতে পাই, বা টেস্টের মাধ্যমে আমরা দেখতে পাই, এখানে হচ্ছে তোমার 12 নম্বর প্রশ্নে, অর্থাৎ জবা ফুলের বৈশিষ্ট্য একমাত্র পরাগরেণু কণ্টকিত, এই অপশনটাই সঠিক। কোনটা সঠিক হয়? পরাগরেণু কণ্টকিত। কেননা জবা ফুল বহুপতি সম, গর্ভবতী নয়। আর একটা আছে কি, মূলীয় অম্ল বিন্যাস, এটা মূলীয় অম্ল বিন্যাস হবে না। হ্যাঁ, মূলীয় অম্ল বিন্যাস হবে না, তাই বলা হয় তোমার কোনটা হবে? পরাগরেণু কণ্টকিত। এখন আসো পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, অর্থাৎ একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য। একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্যগুলো কি কি ভাইয়া? একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্যগুলো দেখতে গেলে বহিঃস্থলী কিউটিকল উপস্থিত, হ্যাঁ অবভিয়াসলি বহিঃস্থলী কিউটিকল থাকে। আবার যদি দেখো পরিবহন কলাবস্তু সংযুক্ত, অবভিয়াসলি পরিবহন কলাবস্তু সংযুক্ত। আবার যদি পরিবহন টিস্যু বিক্ষিপ্তভাবে থাকে, এটা পরিবহন টিস্যু বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। তো দেখা যাচ্ছে তিনটা অপশন গুলোর ভিতর তিনটা অপশনই একবীজপত্রী কাণ্ডের সাথে মিলে যায়। একবীজপত্রী কাণ্ডের সাথে মিলে যায়, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে 1, 2, 3, ঘ নাম্বার অ্যান্সার। এবার আসো আরেকটা প্রশ্ন, 14 নম্বর প্রশ্নের দিকে দেখো। 14 নম্বর প্রশ্নে কি বলা আছে? সবাদ শোষণ ও অবাধ শোষণের অভিন্ন ধাপ কোনটি? অ্যাজ সিম্পল, সবাদ শোষণ এবং অবাধ শোষণের অভিন্ন ধাপ কিন্তু আমরা জানি গ্লাইকোলাইসিস, তাই না? এবার প্রশ্ন দেখি আমরা, অপশন গুলাতে ক্রেবস চক্র দেওয়া আছে কতে, কতে দেওয়া আছে অ্যাসিটাইল কোই সিস্টেম, কতে ইটিএস এবং ঘতে গ্লাইকোলাইসিস। তো এখন পরিশেষে আমরা দেখতে পাই অপশন, আমরা আগেই অপশনটা টেস্ট মানে আগেই বলছি যে গ্লাইকোলাইসিস হবে। তো এখন দেখো ভাইয়া, তোমার ইটিএস এটা হবে না, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হবে না, অ্যাসিটাইল কোই সৃষ্টি হবে না, আর ক্রেবস চক্র এটা দুটি ধাপই নাই, কেননা যে তোমার অবাধ শোষণের ক্ষেত্রে মাত্র গ্লাইকোলাইসিস এবং আরেকটা হচ্ছে জারণ, জারণ হয়ে থাকে। এই কারণে ক্রেবস চক্র, অ্যাসিটাইল কো, এটিএস এগুলো হবে না অবাধ শোষণে। সো অ্যান্সার হবে কি, ঘ নাম্বার গ্লাইকোলাইসিস। এখন আসো 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখো। 15 নম্বর প্রশ্নে কি বলা আছে? ইনসুলিন, ইনসুলিন হলো, তাই না? ইনসুলিনটা কি সেটা? ইনসুলিন হচ্ছে প্রোটিন, কারণ ইনসুলিন দেওয়ার প্রোটিন, ভিটামিন, আর খ নাম্বার দেওয়া আছে ভিটামিন, লিপিড, কার্বোহাইড্রেট, এগুলো হবে না। কারণ ইনসুলিন তুমি হচ্ছে এক ধরনের প্রোটিন। এটা কোন ধরনের প্রোটিন? এটা হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড অর্থাৎ জটিল প্রোটিন। কেমনে জটিল প্রোটিন হয় সেটা বলতে পারে যে ভাই কেমনে জটিল প্রোটিন হয়। এই ধরনের অ্যান্সার যদি মনের ভিতরে থাকে, তো আমি সেটা বলে দিচ্ছি যে কেন। ইনসুলিন হচ্ছে তোমার ভাইয়া আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে সৃষ্ট এক ধরনের প্রোটিন, যেটা তোমার মা যে কোনো মানুষের ডায়াবেটিসের পরিমাণ বা কে ব্যাহত রাখে, অর্থাৎ ঠিক রাখে, ডায়াবেটিসের পরিমাণকে ঠিক রাখে, যথাযথ পরিমাণে রাখে। এটা হচ্ছে এক ধরনের প্রোটিন, যেটা তোমার জটিল প্রোটিন, তাই না? এখন বলা যায় যে ইনসুলিন তোমার কোথা থেকে নিঃসৃত হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে সৃষ্ট এক ধরনের প্রোটিন। তবে অ্যান্সার তোমার ইনসুলিনটা হবে ক নাম্বার, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে সৃষ্ট প্রোটিনকেই বলা থাকে ইনসুলিন। তো কোন প্রোটিনের? কম্পাউন্ড প্রোটিন। এখন আমরা দেখি 14 নম্বর প্রশ্ন থেকে দেখি, সাইকাস উদ্ভিদের শস্য কোন ধরনের? যদি এটা দেখো, সাইকাস উদ্ভিদের শস্য, এটা আমরা জানি হচ্ছে হাপ্লয়েড। কেননা যে সাইকাস উদ্ভিদ কোন ধরনের উদ্ভিদ? নগ্নবীজ উদ্ভিদ। নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে নগ্নবীজ উদ্ভিদের দেখো, নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে কিরকম হবে? নগ্নবীজ উদ্ভিদ তো হাপ্লয়েড হবে, এর শস্য হাপ্লয়েড হবে। কিন্তু আবৃত বীজ উদ্ভিদ হচ্ছে, সেক্ষেত্রে তোমার ট্রিপ্লয়েড হতো। কিন্তু এখানে পলিপ্লয়েড এবং ডিপ্লয়েড এটা হওয়া কখনো পসিবল না। কেননা যে অ্যান্সার হওয়ার গণের মধ্যে কনফিউশন হতে পারো। এই কারণে তোমার অ্যান্সার হয়তো তোমার মনে হতে পারে ট্রিপ্লয়েড হবে, ট্রিপ্লয়েড হবে। কেন ট্রিপ্লয়েড হবে না? ট্রিপ্লয়েড হবে না এই জন্যে যে তোমার ট্রিপ্লয়েড আবৃতবীজী উদ্ভিদ, আর নগ্নবীজী সাইকাস নগ্নবীজী, এই কারণে হাপ্লয়েড। আশা করি এবার বুঝতে পারছো। এবার আসো আমার পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। একটা চিত্র দেওয়া আছে, দেখো একটা টোটাল চিত্র দেওয়া আছে। এই চিত্র থেকে আমাকে বলছে যে অচিহ্নিত অংশ, একটা অচিহ্নিত অংশ দেওয়া আছে, এর জন্য প্রযোজ্য। তো প্রথমে ভাইয়া বলি যে অচিহ্নিত অংশটা কি, তাই না? সেটা বলো আগে। তো অচিহ্নিত অংশটা কি? অচিহ্নিত অংশটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াসের বাইরের পর্দা, মেমব্রেন, বাইরের মেমব্রেনটা। তো নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াস কাজগুলো জানলে আমরা অতি সহজেই এই প্রশ্নটা সমাধান করতে পারবো। নিউক্লিয়াস কাজ, তোমার 1 নম্বরে কি দেওয়া আছে? জিন প্রকৌশল হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ অবভিয়াসলি জিন প্রকৌশল, নিউক্লিয়াসই তো সব কাজের মূল মূল বিষয়। স্বল্প সংখ্যক জিন থাকে, এটাও স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। হ্যাঁ নিউক্লিয়াস স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। হ্যাঁ অ্যান্সার তোমার কোনটা হবে? অ্যান্সার তোমার হবে 1, 2, 3, অর্থাৎ কোনটা? 1, 2, 3, ঘ নাম্বার অ্যান্সার। এখন আসো 18 নম্বর প্রশ্নে, রাইবোজোমের উপএকক, একটি উপএকক যদি 30S হলে অন্যটি কত হবে, তাই না? তো রাইবোজোমের দুটি একক আছে, 30, 50, 30, 50, তাই না? এটা হচ্ছে 70S এর জন্য 30, 50। তো যেহেতু 70S এর জন্য 30, 50, তো এখানে রাইবোজোম
রাইবোজোমের একটি একক যদি 38s হয়, তো অন্যটি হবে 50s। অ্যান্সার কোনটা হবে? খ নাম্বার। তো ক এবং গ 60, 40, 30 দেওয়া আছে, এগুলো হবে না। এখন আসো তোমার পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, পরবর্তী প্রশ্নে কি বলা আছে, তাই না? সেটার দিকে লক্ষ্য করো। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে লক্ষ্য করি। পরবর্তী প্রশ্নে কি বলা আছে? পরবর্তী প্রশ্ন অর্থাৎ 19 নাম্বার প্রশ্নে, কোষ বিভাজনে কোন ধাপে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, তাই না? কোন ধাপে এটা দেখা যায়? তো এটার জন্য আমরা প্রথমে অপশন গুলা দেখি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। তো এখানে প্রোফেজ ধাপে জল বিয়োজন ঘটে। জল বিয়োজন ঘটলে প্রোফেজ ধাপে কোনো নৃত্য বা ক্রোমোজোমীয় নৃত্য দেখা যাবে না। কিন্তু তোমার প্রোমেটাফেজ ধাপে জল বিয়োজন ঘটলেও সেক্ষেত্রে তোমার এক ধরনের নৃত্যের মতো, মানে হচ্ছে ক্রোমোজোম গুলো নৃত্যের মতো করে। এই কারণে একে হচ্ছে প্রোমেটাফেজ ধাপে তোমার অ্যান্সার হবে প্রোমেটাফেজ। এখন তারপরে তোমার ঘ আর এবং ঘ নাম্বারটা আমি বলছি মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো মধ্য কেন্দ্রিক হয়ে যায়, মানে মাঝখানে আসার চেষ্টা করে। এই কারণে তোমার এটাও হবে না। তো মাঝখানে আসলে তো তুমি কোনো নৃত্য দেখতে পারবে না। আর একটা ঘ নাম্বার আছে হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজটা কেন হবে না? অ্যানাফেজ আবার হচ্ছে জল যোজন শুরু করে, অর্থাৎ অ্যানাফেজ ধাপেও হবে না। তো অ্যান্সার কোনটা হচ্ছে? খ নাম্বার, প্রোমেটাফেজ ধাপ। আশা করি এবার বুঝতে পারছো। এবার হবে পরবর্তী প্রশ্নের দিকে তাকাও। পরবর্তী প্রশ্ন কি? 20 নাম্বার। আচ্ছা, 20 নাম্বার প্রশ্নে কি বলা আছে? ম্যালেরিয়া জীবাণু কোন দশায় মানুষের দেহে প্রবেশ করে? এখানে অপশন গুলো দেখো, স্পোরোজয়েড, ক্রিপ্টোজয়েড, সাইজন্ট ও ট্রফোজয়েড। এগুলোর ভিতর স্পোরোজয়েডটা তোমার অ্যান্সার হবে। ক নাম্বার, স্পোরোজয়েড দশায় তোমার ম্যালেরিয়ার জীবাণু মানুষের দেহে প্রবেশ করে। আর তোমার বাকি অপশনগুলোর ক্ষেত্রে ম্যালেরিয়া জীবাণু তোমার শরীরে প্রবেশ করবে না। তো এই জন্য তোমার অপশন কোনটা? ক নাম্বারটা সঠিক হবে। তো এখন আসো গ নাম্বারটা, এখন ক নাম্বারটা সঠিক হলো। পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই। পরবর্তী প্রশ্নের নিচে কোনটি মাল বেশি গোত্রের উদ্ভিদ, তাই না? মাল বেশি গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে। তো এখন দেখো, ক নাম্বার ঢেঁড়স দেওয়া আছে, খ নাম্বার বাঁশ, গ নাম্বার বার্লি, ঘ নাম্বার আখ। এখন আখ, বার্লি, বাঁশ এগুলা কি টাইপের পদার্থ বা এগুলা কি টাইপের উদ্ভিদ? এগুলো হচ্ছে তোমার ঘাস জাতীয় উদ্ভিদ। আর ঘাস জাতীয় উদ্ভিদকে আমরা কি বলে চিহ্নিত করতে পারি? ঘাস জাতীয় উদ্ভিদকে আমরা পরিযায়ী গোত্রের উদ্ভিদ হিসেবে চিহ্নিত করতে পারি, তাই না? পরিযায়ী গোত্রে। তো বাঁশ, বার্লি, আখ এগুলা ঘাস জাতীয় উদ্ভিদ হয়। একে আমরা পরিযায়ী গোত্রের উদ্ভিদ হিসেবে নির্ধারিত করি। তো সেক্ষেত্রে ঢেঁড়স বিকল্প, এখানে একমাত্র ঢেঁড়স যেটা মালবেসী গোত্রের উদ্ভিদ। তো এখানে অপশন অনুযায়ী কোনটা হচ্ছে? ঢেঁড়স হচ্ছে অ্যান্সার। কি? ঢেঁড়স। এখন আসো তোমার 22 নাম্বার কোশ্চেন, যে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ। লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ টেরিস, সাইকাস, ড্রাসিনা এবং লাইপোকন্ড্রিয়াম, তিনটা দেওয়া আছে, তাই না? এই অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সারটা কোনটা হবে সেটা জানতে চাও, মূলত সেটাই বিশ্লেষণ করা। তো এখন এই লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল, তোমার মূলত এদিকে তাকালে আমরা দেখতে পাই যে ঘ নাম্বারে ড্রাসিনা, এইটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কোনটি? ড্রাসিনা। আর টেরিস, সাইকাস এবং লাইপোকন্ড্রিয়াম এগুলো সঠিক অ্যান্সার না। কেননা যে একমাত্র ড্রাসিনার মাধ্যমেই তোমার লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায়। কেন হবে না? তার ক্ষেত্রে আরেকটা তোমার আছে, টেরিস এবং লাইপোকন্ড্রিয়াম। এই ২ টা কোনটা? এই ২ টা হচ্ছে তোমার হাইড্রোসেন্ট্রিক, অর্থাৎ হাইড্রোসেন্ট্রিক। হাইড্রোসেন্ট্রিক হওয়ার কারণে তোমার ১ আর ৩ তো এমনি অটোমেটিক বাদ। সি নাম্বার সাইগাস তো হবেই না। আর ঘ নাম্বার আ জার্সিনা, এটাই হবে সঠিক অ্যান্সার। এখন তোমার ২৩ নাম্বার প্রশ্নের দিকে তাকাও। ২৩ নাম্বার প্রশ্নের চিত্রটা দেখো। ইজিলি আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের পি চিত্রটির অংশটি কোনটি? পি চিহ্নিত অংশটি কোনটি, তাই না? সোলাস, স্পোর, বীজ ও ডিম্বক দেওয়া আছে, ৪ টা অপশন দেওয়া আছে। তো অপশনগুলোর দিকে তাকালে আমরা একমাত্র স্পোর বা স্পোরের দিকে তাকালে আমরা দেখতে পাই। এবার আসো আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে কি বলা আছে? যে উদ্দীপকের পি চিহ্নিত অংশটি কি? তাই না? এটা নির্ণয় করবে। চিত্র দেওয়া আছে। তো এখান থেকে আমরা ক নাম্বার অপশনে কি দেওয়া আছে? সোলাস, খ নাম্বার স্পোর, গ নাম্বার বীজ, ঘ নাম্বার ডিম্বক দেওয়া আছে। তো এখন দেখো, উদ্দীপকের পি চিহ্নিত অংশটি চিহ্নিত করার জন্য আমাদের প্রথমে পি কি দেওয়া আছে? পি দেওয়া আছে একটা চিত্র, মানে এ একটা চিত্র, পি একটা অংশ দেওয়া আছে। তো এটা হবে তোমার ডিম্বক, অর্থাৎ হচ্ছে পি এই অবস্থানে কি অবস্থান করতে পারে? পি অবস্থানে তোমার ডিম্বক অবস্থান করতে পারে। এ কারণে এখানে স্পোর, সোরাস এবং বীজ এগুলো হবে না। এগুলো কখনো পসিবল না। তা তোমার অ্যান্সার কোনটি? ডিম্বক, গ নাম্বার অ্যান্সার। তো এখন ২৪ নম্বর প্রশ্নের দিকে আসো। এখানে হয়তো চিত্রটি একটু সহজীকরণ বা ভালোভাবে স্পষ্ট ভাবে দেওয়া নাই, কিন্তু তোমার বোঝার সুবিধার্থে এটা কিসের চিত্র সেটা আমি তোমাকে বোঝাচ্ছি। এটা নগ্ন বীজ উদ্ভিদের একটা সাইকাসের তোমার চিত্র উঠায় দেওয়া হয়েছে। ফুলের চিত্র, সাইকাসের চিত্র উঠায় দেওয়া হয়েছে। তো এখন এখানে চিত্রটাকে যদি আমরা বিশ্লেষণ করি, দেখো উদ্দীপকের চিত্র যে উদ্ভিদকে প্রতিনিধিত্ব করে তার ক্ষেত্রে প্রযোজ্য কি, তাই না? অর্থাৎ নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য কি? নগ্নবীজ উদ্ভিদের মেইনলি তুমি অপশন গুলো যদি দেখো,
শস্য টিপ্লয়েড, ভিন্নবাসী, পোলালয়েড মূল। এগুলোর ভিতর যদি আমি বিশ্লেষণ করি, তোমার শস্য টিপ্লয়েড আবির্ভূত উদ্ভিদের বৈশিষ্ট্য, এটা নগ্ন বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। প্রথমেই এটা মাইনাস, তো প্রথমেই এটা মাইনাস হয়ে গেল। তো আরেকটা বিষয় হচ্ছে নগ্ন বীজ উদ্ভিদ ভিন্নবাসী, পোলালয়েড মূল, অপশন ঠিক আছে। তো অ্যান্সার কোনটা হলো তাহলে? একাত্তর, অ্যান্সার একাত্তর। এখন কোন 25 নাম্বার অপশন আছে, কোন আলোতে সালোকসংশ্লেষণের হার সবচেয়ে বেশি হয়, তাই না? এখানে ক নাম্বার হলুদ দেওয়া আছে, খ নাম্বার নীল দেওয়া আছে, ছ নাম্বার লাল এবং ঘ নাম্বার কমলা দেওয়া আছে। তাহলে কোনটা সঠিক হবে? এটা ভাইয়া। তো সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণের হার হয় আমরা জানি লাল আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণের হার হয়। তো গ নাম্বার অপশন সঠিক হবে। এক্ষেত্রে তুমি কনফিউশন হতে পারো যে ভাইয়া নীল আলো, আমি তো নীল আলো পড়ছি এরকম তো মনে হয়। প্রকৃতপক্ষে নীল আলো তুমি বলছো শোষণের ক্ষেত্রে, সর্বোচ্চ শোষণ হয় নীল আলোতে। এই কারণে তোমার কনফিউশন লাগে, তাই না? তো তোমার এটা মনে রাখবা, সালোকসংশ্লেষণের ক্ষেত্রে লাল আলো এবং হচ্ছে শোষণের ক্ষেত্রে নীল আলো। এটাই, এটা মনে রাখলেই এনাফ, আর কিছু লাগবে না। তো এখন তোমার 25 নম্বর অর্থাৎ হচ্ছে শেষ কোশ্চেনের অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে লাল আলো। অতএব আজকে তোমাদের এই পর্যন্তই। আমি ঢাকা বোর্ড 2022-এর বায়োলজি ফার্স্ট পেপারের কোশ্চেন, এমসিকিউ কোশ্চেনটা আমি সলভ করে দিলাম।